আমরা আমাদের আজকের পলাশী দিবসের অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে শেষ করেছি। এরপরে পলাশী দিবসের শিক্ষা, আগামী কর্মপন্থা উপরে আমরা কিছু আলোচনা করব। তারপরে ওই মাঠেতে আমাদের ছেলেরা এসছে, তারা কিছু ক্যারাটে প্রদর্শনী দেখাবে। যারা দেখাবে তারা ড্রেস করে নিয়ে তারা ওই মাঠে চলে আসবে। পরেতে পলাশী একটা ইতিহাস, পলাশী একটা শিক্ষা, পলাশী ইতিহাসের ধারাবে পরবর্তী ঘটনার সূত্রপাত বা উদ্গাতা হচ্ছে পলাশী। পলাশীর সবচেয়ে বড় শিক্ষা হলো যে জাতি হিসেবে আমরা স্বাধীনতা অর্জনের জন্য যোগ্য হইনি। আজও সেই কথাই দাঁড়িয়ে আসছে, যার ফলেতে মাত্র মুষ্টিমেয় কয়েকজন সমাজের মাতব্বর মাথা বা সৈনিক সেনাপতির বিশ্বাসঘাতকতায় 7.5 কোটি বাঙালির স্বপ্ন নিশ্চিহ্ন হয়ে গেছিল। গোটা কতক লোকে সেখানেতে মুষ্টিমেয় প্রাধান্যের জন্য। আর ঠিক এই রাস্তাতেই আমরা দেখলাম 1947-এ গোটা কতক লোকের জন্য বাংলাকে আবার ভাগ করে দেওয়া হলো। বাংলার ঘাড়েতে পড়ছে কোপের পর কোপ। 1757, 1905-এর বঙ্গভঙ্গ, 1947-এর দেশভাগ, এগুলো কোনোটাই আলাদা কোনো সুতোর ঘটনা নয়। তাই আজকে যখনই আচ্ছা গল্প করার যেই থাকে, তোমরা একটু অন্য জায়গায় গিয়ে গল্প করো, অনেক জায়গা রয়েছে। কাজে রোগের যদি নিদান খুঁজতে হয়, অর্থাৎ বাঙালির একটা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে তার যে জায়গা, সেখানে যদি তাকে পৌঁছতে হয়, তাহলে তো এই রোগের মূলে তাকে পৌঁছতে হবে। যে রোগের মূলটা রয়েছে আমাদের নিজেদের ভিতরেই, বাইরে কোথাও নয়। ভারতবর্ষ সামরিক বিজ্ঞানের ইতিহাস, যতগুলো যুদ্ধ হয়েছে আমাদের বাইরের দেশের সঙ্গে বা দেশের ভিতরে, তাতে সামরিক যারা অ্যানালিসিস করেন তারা দেখিয়েছেন যে শৌর্যবীর্যে ভারতবর্ষ ও বাংলার যারা তারা হারেনি, হেরেছে বিশ্বাসঘাতকতার উৎকোচে। আর ঠিক এই কথা একেবারে 47 সাল অব্দি সেখানেতে দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা যে হেরেছি, শহীদ ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, এদের আত্মদান, আত্মত্যাগ যে একটা আপাত ব্যর্থতায় পর্যবসিত হলো বলে মনে হলো 47-এ, সেটা হলো আমাদেরই কয়েকজনের জন্য। অতএব আজকে আমরা ইতিহাসের শিক্ষা নিয়ে স্বাধীন বাঙালি জাতি হিসেবে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে চাই, তাহলে সেই রোগের মূল কারণ যে মানসিকতায়, সেই মানসিকতাকে চুরমার করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে। বেঈমান বিশ্বাসঘাতকতার যে মানসিকতা, এবং যার জন্যে ইতিহাসের আলোচনার প্রয়োজন আছে। 1757-এ মির্জাফর, রায়দুর্লভ, উমিচাঁদ তারা বিশ্বাসঘাতকতা করেছিল। মির্জাফর গলিত কুষ্ঠ ব্যাধিতে মারা গেছিল। উমিচাঁদের যে ছিল সবচেয়ে কোটিপতি, সে মুর্শিদাবাদে ক্লাইভকে যখন 18 লাখ টাকা তার পাট্টা বেঁচে দিয়েছিল, মুর্শিদাবাদে পাগলের মতন একটা অচেনা লোক হয়ে উঠতে উঠতে মারা গেছিল। আর রায়দুর্লভ এদের মার্বেলের বাড়ি 5 তলা, রাতারাতি সেখানে গঙ্গার গর্ভে চলে গেছিল। এ হচ্ছে দেশ এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কি পরিণাম হতে পারে, এ হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। সিরাজের মাথা কেটে মির্জাফরের ছেলে মিরন যখন সিরাজের মাকে দেখিয়েছিল, তখন তার মা অভিশাপ দিয়েছিলেন, সিরাজের মা, যে যুদ্ধে লড়াই হয়, যুদ্ধে মারা হয়ে যাবে, এটা ক্ষত্রিয়র কাছে কোনো ব্যাপার নয়, ক্ষত্রিয় রমণীদের কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তার কাটা মাথা এনে মাকে দেখানো, এটা ক্ষত্রিয়োচিত কোনো কাজ নয়। তো বলেছিল বজ্রাঘাতে সেখানে তুই মারা যাবি, ঘটেছিল তাই।
দিনের বেলায় রোদ্দুর, মেঘ ছিল না। মিলন বাইরে থেকে এসে মুর্শিদাবাদের প্রাসাদের সিঁড়িতে পা দিয়েছে, বজ্রাঘাতে মিলন মারা গেল। এ হচ্ছে ইতিহাসের কথা। তো কাজে ইতিহাসের শিক্ষা, যেমন বিশ্বাসঘাতকতা, তারা কোন গোষ্ঠী, একটা বিশেষ মানসিকতা, যারা নিজেরা ভোগ করবে, যারা নিজেরা ক্ষমতা দখল করবে, যারা নিজেরা গোষ্ঠী এবং আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবে, আর কোটি কোটি মানুষ তাদের দাস হয়ে কাজ করবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার মনোভাব আসে, যা আজ অব্দি বজায় রয়েছে, আজ অব্দি বজায় রয়েছে। তার কারণ আমরা যারা দেশের জন্য সংগ্রাম করেছি, মারা গেছি, আমাদের টার্গেট, লক্ষ্য কোনোদিনই দেশের লোক ছিল না। বিদেশি শক্তিকে লক্ষ্য করেই আমরা মেরেছি এবং মরেছি। সেখানেতে দেখা গেল যে এবার দেশের লোককে যেরকম ভীষ্ম, সেখানে নপুংসককে রথের সামনে বসে লড়াই করেছিল যে নপুংসকের গায়ে ক্ষত্রিয় নয়, অতএব অর্জুন তীর মারবে না। এই যে এই অর্জুন যে নপুংসককে বসিয়েছিল, ঠিক সেই একই জিনিসের ঘটনা, যে এবার এখানে গণতন্ত্রের নামে দেশের লোককে সামনে তুলে ধরলো। জানে যে ভারতবর্ষের সংগ্রামী মানুষ যারা, তারা নিজেদের লোককে মারবে না, মারেও নি। কিন্তু সমস্ত কিছুরই একটা শেষ পর্যায় আছে, শেষ সীমা আছে। তা আমরা স্যার সেই শেষ সীমায় পৌঁছে গেছি। ইতিহাস এই কথা বলছে। 1757 পরাজয়ের সময় দেখা গেছে যে বাংলার যে নৌবাহিনী, তারা 3 বার ইংরেজকে হারিয়েছিল। কাজী শৌর্য বীর্যে বাংলার সেনাবাহিনী কিছু কম ছিল না। বিশ্বাসঘাতকতায় সেখানেতে আমরা হারিয়েছি। এবার তার পরের ধাপেতে এসে ইংরেজ বাঙালির সাহায্য নিয়ে বাংলা দখল করলো। প্রথমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে বাঙালির সাহায্য নিয়ে, বাঙালির সাহায্য নিয়ে গোটা ভারতবর্ষের কে পরাধীন করেছে। বাঙালি সৈন্য এবং বাঙালি বুদ্ধিজীবীদের সংস্পর্শে সাহায্য নিয়ে এশিয়া আফ্রিকা তার সাম্রাজ্য বিস্তার করেছে। কাজেই ইংরেজের সাম্রাজ্যবাদের জন্য যদি দ্বিতীয় অন্য কাউকে সবচেয়ে বেশি দায়ী করতে হয়, সে হচ্ছে বাঙালি। অতএব বাঙালিকে প্রায়শ্চিত্ত করতেই হবে, আর করেই যেতে হবে। যতক্ষণ না সে চূড়ান্ত মার দিতে পারবে, ততক্ষণ অবধি তাকে এর প্রায়শ্চিত্ত করে যেতে হবে। তার কারণ সে মেনে নিচ্ছে এই ধারাবাহিকতাটাকে, যে এইটাই যেন বাংলার ধারাবাহিকতা। এবার আসছে 1905। 1757 পর 100 বছর ইংরেজ। 1857 সে দখল করলো গোটা ভারতবর্ষ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এবার চলে গেল রানী ভিক্টোরিয়ার হাতে 1858। এবং তখন থেকেই ওই মীর মদন মোহনলালের সঙ্গে যারা পরাধীনতার শিকার করেনি, যুদ্ধে মারা গেছিল, তাদের যে শহীদি আত্মা, তারা এবার ভারতবর্ষের সৈন্য সেনাবাহিনীর ভিতরে ঢুকে পড়লো। সেই সময় বিশাল সৈনিক অভ্যুত্থান, এবং তারও উৎপত্তি হয়েছিল এই বাংলায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে 10ই মে। অভ্যুত্থান ঘটালেন সেনাবাহিনীতে 1858। ছড়িয়ে গেল লড়াই। দীর্ঘদিন ধরে প্রায় বছর খানেকের মতন কানপুর, মিরাট, দিল্লিকে কেন্দ্র করে ইংরেজ সেনানিবাস এবং ছাউনি সমস্ত চুরমার করে দেওয়া হলো। বিশাল এলাকা স্বাধীন। ইংরেজ প্রথম যুদ্ধে হেরে গেল 1857। তখন আমাদের দেশের যারা রাজা ছিলেন, নবাব ছিলেন, তারা তাদের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে ইংরেজকে হারিয়ে দিয়েছেন। খুব ফুর্তি করতে আরম্ভ করলেন। অনেকদিন বাদে একটা যুদ্ধ হয়েছে, আর এটা এইরকম ইংরেজের সঙ্গে। তখন কিন্তু নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এরা তরুণ ছিলেন, এরা অনেক বেশি ইংরেজকে বুঝেছিলেন। তারা এদের বললেন যে দেখুন, এখন ফুর্তি করার সময় নয়, ইংরেজ ভারতবর্ষ থেকে যায়নি, অতএব তারা আবার সৈন্য আমদানি করবে, উন্নত অস্ত্র আমদানি করবে, করে আক্রমণ করবে। অতএব আমাদের এই সময়ের মধ্যে সৈন্যবাহিনী আমাদের ডবল করে ফেলার দরকার রয়েছে, উন্নত আরো দরকার। এখন বিলাসিতা আমোদ প্রমোদের সময় নয়। তো তারা তো জীবনে কোনদিন বড় যুদ্ধ করেনি, এই আগেকার কালে যারা ওই ছিল আর কি, ইংরেজদের পরেতে,
তারা সেই পুরনো গল্প কাটতে আরম্ভ করলো। কবে তার দাদা পরদাদা লড়াই করেছিল সেই ঘিয়ের গপ্প শোনাতে লাগলো। এদের প্রস্তুতি নিল না, যার ফলে 8 মাস বাদে ইংল্যান্ড থেকে জাহাজে করে আরো কামান, আরো উন্নত সেনাপতি এবং সৈন্য নিয়ে এসে 1858 সে বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত ভাবে তাকে শেষ করে দিল। এবং গাছের ডালে ডালে এক এক জায়গায় টানিয়ে শয়ে শয়ে সৈন্যকে তারা ফাঁসি দিয়েছে ভারতবাসীর মনের উপরে আতঙ্ক সৃষ্টি করতে, যাতে করে তারা আর স্বাধীনতার স্বপ্ন না দেখে। এখনো সে সমস্ত গাছ এক এক জায়গায় সেখানে শহীদ এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে। ভারতবর্ষের বহু জায়গায় এরকম বহু গাছ ছড়িয়ে আছে, যেমন যেগুলোতে কয়েকশো করে ভারতীয় সৈনিক যারা ইংরেজদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছিল তাদের সেখানে গাছের ডালে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে ইংরেজ বন্ধ করতে চেয়েছিল ভারতবাসীর এই স্বাধীনতার চেতনাকে। এরপরে আসছে 1858 থেকে 1905, অল্প কয়েকদিনের ব্যবধান। তার ভিতরেতেই এক বিশাল ঘটনা ঘটছে, অভ্যুত্থান। 1893 স্বামী বিবেকানন্দের চিকাগো, 11 সেপ্টেম্বর 1893। গোটা ইউরোপের মধ্যে একটা বিস্ফোরণ মতন স্বামীজি সেখানেতে বিস্ফোরিত হলেন এবং ইংল্যান্ড আমেরিকা ভোগবাদী মানুষদের চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছেন যে যদি তোমরা নিজেদের সংযত না করো তো গোটা ইউরোপ বারুদের স্তূপের উপরে বসে রয়েছে। বিস্ফোরণের পর বিস্ফোরণে এই ইউরোপীয় সভ্যতা এবং জাতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এবং একইভাবে তিনি সেখানে ভারতীয় দর্শন বেদান্ত যারা আগ্রহী ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী এমনি মানুষ, তারা দলে দলে সেখানে শান্তির জন্য সুস্থ জীবনের জন্য বেদান্ত দর্শনকে গ্রহণ করতে আরম্ভ করলো। এরপরে স্বামীজি ফিরছেন ভারতবর্ষে 4 বছর বাদে 1897। 1897 সালের 15 জানুয়ারি স্বামীজি মাদ্রাজে পা দিচ্ছেন। 97 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হচ্ছে। এ হচ্ছে আমাদের পটভূমিকা। আজকের দিনের আমরা বলতে যারা বুঝি, আমাদের যদি ইতিহাস অনুসন্ধান করতে হয় তাহলে আমাদের এইখান থেকে আরম্ভ হচ্ছে পটভূমিকা। একটি পরিবর্তিত ভারতবর্ষ, যেখানে ইউরোপীয় পাদ্রীরা এসে বিভিন্ন ভাবে আমাদের ধর্মমত পরিবর্তন করছিল, বলছিল তোমাদের বাপ ঠাকুরদা কিছু জানে না, এটা হচ্ছে অন্ধ করতে আরম্ভ করেছিল। সেখানে তাদের দেশে গিয়ে তাদের বুদ্ধিজীবীদের ভারতীয় দর্শনেতে প্রভাবিত করে দীক্ষিত করতে আরম্ভ করলেন স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে একটা পরিবর্তিত অবস্থা শুরু হলো। এরপরে আসছেন নেতাজি সুভাষচন্দ্র। পরবর্তী ভূমিকা, তার কারণ সংঘাত অনিবার্য। স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীরেতে সারা পৃথিবীর বাছাই করা ছেলে মেয়েদের নিয়ে পৃথিবীর প্রত্যেকটি জাতি তৈরির জন্য একটি নেতৃত্বের ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং করার জন্য তৈরি হচ্ছিলেন, বেদান্তে শিক্ষিত বিভিন্ন জাতির থেকে ছেলে মেয়েদের নিয়ে তারা গিয়ে তাদের জাতি তৈরি করবে। ব্রিটিশ গভর্নমেন্ট কাশ্মীরের রাজাকে বলল যে স্বামীজি একজন পলিটিক্যাল সন্ন্যাসী, কাশ্মীরে কোনো প্রতিষ্ঠান করার জন্য তাকে যেন জমি না দেওয়া হয়। সংঘাত শুরু হলো। 1901 স্বামীজি গেলেন ঢাকায়। সেখানে তিনি সরাসরি হেম ঘোষ এবং অন্যান্য যে 4-5 জনই তরুণ ছেলে যারাও স্বাধীনতার সামনে মজগুল, ডান বৈঠক বারবেল ডাম্বেল করছে, তারা স্বামীজিকে বললো স্বামীজি কিভাবে ইংরেজকে তারা বললে মেরে তাড়াতে হবে। বলে কি করে মারবো আমরা এই কজন ছেলে, আর ইংরেজ এত বড় পৃথিবীর মালিক। তো বলে দেখো রাম লক্ষ্মণ যখন বনে ছিল তখন সীতা হরণ হয়েছিল, অযোধ্যা থেকে সৈন্য নিয়ে গিয়ে রাবণ বধ হয়নি। তো সেখানে জঙ্গলে সেখানকার আদিবাসী সেখানকার মানুষ তাদের সঙ্গে বন্ধুত্ব সম্বন্ধে আবদ্ধ হয়েছেন, সেখানে সৈন্য তৈরি হয়েছে, খবর নিয়েছেন। 12 বছর বাদে গিয়ে সীতা উদ্ধার হয়েছে। তাহলে শ্রীরামচন্দ্র তো পূর্ণ শক্তিতে শক্তিমান ছিলেন, কিন্তু নরজীবনের লীলায় সেখানে শিক্ষার জন্য তাকেও স্বাভাবিকভাবে যে ধারা অনুসরণ করতে হয়েছিল তাই করেছিলেন। শ্রীকৃষ্ণ সহায় পাণ্ডবরা তারা 12 বছর বনবাস করেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছে, পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও। তারপরে গিয়ে সেখানে একটা বদল ঘটেছে। এটা হচ্ছে একটা প্রিপারেশন অফ টোটাল ওয়ার, একটা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিকালী চলছিল। শ্রীরামচন্দ্র একাই বধ করে দিতে পারতেন কিনা রাবণকে সে পরের কথা, কিন্তু লড়াইটা হচ্ছে একটা
সর্বাত্মক লড়াই ছিল, আমূল পরিবর্তন সমাজের, অর্থনীতির, এবং সেই ঘটনার জন্য এ সময় লাগবেই। একটা জাতি পরিবর্তিত হয়ে একটা নতুন জাতি গড়তে গেলে তাদের সময় দিতে হবে। রাতারাতি সেখানেতে কেমন গণতন্ত্রের লেভেল লাগিয়ে দিলে সেখান থেকে জাতির নেতৃত্ব তৈরি হয় না। ঠিক সেই রকমই পাণ্ডবদেরও তাই করতে হয়েছে। সর্বাত্মক যুদ্ধ, তার 12 বছর যুদ্ধে প্রস্তুতির পরেতে লড়াই হয়েছে 18 দিন। 18 অক্ষৌণী ক্ষত্রিয় মারা গেছে। সমাজ ক্ষত্রিয় প্রাধান্য থেকে মুক্ত হলো, অত্যাচার শেষ। তারপরে দীর্ঘদিন অবধি ভারতবর্ষে আর কোনো ইতিহাস নাই, তার মানে কোনো উত্থান পতন ঘটেনি। ধারাবাহিকভাবে একটা শান্তিপূর্ণ সাধারণ মানুষের জীবন চলেছিল। এ আমরা দেখেছি যখন ন্যায় অন্যায় লড়াই, একটা যুদ্ধ হয়, একটা সংঘাত হয়। ঠিক সেই রকমই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যদি কেউ মনে করে থাকে যে একদিনে দুদিনে খালি ভোট দিয়ে গদি পাল্টে দিলে, একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দিলে এই দেশটা স্বাধীন হয়ে গেল, মহা মূর্খ ছাড়া আর কেউ নেই। যার দেশ সম্পর্কে কোনো জ্ঞান নেই। দেশ তো দূরের কথা, সে তার নিজের পরিবার সম্পর্কে জ্ঞান নেই যে একটা সংসার কিভাবে চলে বা চালায়। একটা বাচ্চা ছেলে জন্মালে তার বড় হতে গেলে তার কত দিক দেখতে হয় আগে থেকে, আর এটা একটা জাতির ব্যাপার। কাজী সেই জ্ঞান নাই, অথচ সেখানে বাপ হবার ইচ্ছে আছে। তাই আমরা দেখলাম যে 1905-এ বঙ্গভঙ্গ করা হচ্ছে। কেন না, শ্রীরামকৃষ্ণ দেব ইতিমধ্যেই সেখানে কলমা পড়ে মুসলমান হয়ে 1 বছর ইসলাম সাধনা করে ঈদের নামাজে সেখানে নামাজ করে ফিরে এসে কালী মন্দিরে ঢুকে গিয়ে বলছেন যে আমি দেখলাম আমার মাই আল্লাহ হয়েছে। তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ শাসিত সমাজে কলমা পড়া মুসলমান শ্রীরামকৃষ্ণকে কোনো প্রায়শ্চিত্ত করতে হলো না। এটি সমাজ বিপ্লব শুরু হয়ে যাচ্ছিল, এটি সমাজ বিপ্লব শুরু হতে যাচ্ছিল। সেই সময়ের গোড়া পণ্ডিতদের নিয়ন্ত্রণে, যেটা এখন যারা হিন্দু 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 করছে আর কি, এদের নিয়ন্ত্রণে তখন সেখানে ছিল। সেই সময় গোড়া ব্রাহ্মণ বংশের ছেলে শ্রীরামকৃষ্ণ, তিনি ধর্ম বিপ্লব ঘটাছেন মা কালীর সহায়, যার কোনো ধর্ম নেই। এবং এই সময় স্বামী বিবেকানন্দ জামশেদপুরে জনৈক প্রফেসর বাসারের সঙ্গে যখন এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তিনিও বলেছিলেন আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে ভারতবর্ষে এক মহা মহিমান্বিত সভ্যতার উদয় হইতে যাইতেছে। এই দুটি কারণ ছিল বঙ্গভঙ্গে। কেন হিন্দু মুসলমান দ্বন্দ্ব যদি মিলে গিয়ে একটা সমাজ হয়ে যায়, ইংরেজকে তো জ্যান্ত ফিরে যাওয়াই খুব মুশকিল হবে। সে যে ভেদভাব এখানে তৈরি করবার চেষ্টা করেছে এবং তার যাবতীয় ষড়যন্ত্র তখন বাংলার মানুষের চোখের সামনে। অতএব স্বামীজি দেহ রাখছেন 1902। 1903 সালে ইংরেজ ঘোষণা করছে হিন্দু মুসলমানের প্রশাসনের সুবিধার জন্য বাংলাকে 2 ভাগ করে দেওয়া হচ্ছে এবং সেই ভাগটা কার্যকরী হবে 1905। দেরি করতে রাজি নয়। স্বামীজি দেহ রাখছেন 2-এ, 3-এ ইংরেজ ঘোষণা করে দিচ্ছে যে 5 সালেতে হিন্দু মুসলমানের ভিত্তিতে বাংলা ভাগ হবে। প্রতিবাদ হলো, সভা হলো, গোটা বাংলার মানুষ, সাধারণ মানুষ অরন্ধন পালন করে বললে আমাদের ওসব, আমরা বাঙালি একটাই পরিচয়, ধর্মের পরিচয় আমাদের ভাগ করার চেষ্টা করে কোনো লাভ নাই। শুনল না ইংরেজ, কারণ সে তো জানে যেটা শুনলে তার সর্বনাশ। বন্দে মাতরম বলা নিষিদ্ধ। লাঠিচার্জ হতে আরম্ভ করলো নিরীহ সত্যাগ্রহীদের উপর, মেরে মেরে পুকুরে ফেলে দিচ্ছে। এইবার তখন আরম্ভ হচ্ছে স্বামীজির প্রদর্শিত পথে কেমন সংগ্রামের রাস্তা, সশস্ত্র সংগ্রাম। স্বামীজি বলেছিলেন যে দরকার হলে চুরি ডাকাতি করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, দেশের জন্য বৃহত্তর স্বার্থে এগুলো কোনো কথাই নয়। যুদ্ধের একটাই নীতি, মারি ওরি পারি যে কৌশলে। এখানে তো ধর্মজ্ঞান দিয়ে যারা বলতে যাবে কেমন যে রাম বালিকে মেরে ঠিক করেছিল, ভুল করেছিল, ওসব কথা আমাদের শুনবার কোনো দরকার নেই। আমাকে জিততে হবে, যে কোনো রাস্তা আমাকে জিততে হবে। তার কারণ যে আমি যে এটা জিতবো, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করতে যাচ্ছি। যে অন্যায় করছে তার সঙ্গে ন্যায়ের কথা, যে বেআইনি কাজ করছে তার সঙ্গে আইনের ভাষায় কথা বলা, এ তো আমাদের চরিত্রে কখনো নাই। সেটাই যারা গণতন্ত্র করছে, চোর বদমাইশ দিয়ে যারা রাজত্ব চালাবার চেষ্টা করছে, তাদের কাছে হচ্ছে যে অন্যায় করছে, বেআইনি করছে, সেখানে হাতজোড় করছে।
বেআইনি লোককে সেখানেতে আইনের সাহায্যে সুযোগ দিচ্ছে, কোটি কোটি টাকা চুরি করে এই মন্ত্রীগুলো তারা বছরের পর বছর জামিন পেয়ে ঘোরাঘুরি করছে, অথচ সমস্ত প্রমাণিত। এদের ভাষায় কথা বলার আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা চাইও না, করিও না। তুমি যে অস্ত্রে বলিয়ান, আমি সেই অস্ত্র দিয়ে তোমাকে আঘাত আনবো। তুমি বেআইনি করছো, আমি তোমার সঙ্গে ডবল বেআইনি করব। তুমি শয়তানি করছো, আমি তোমার সঙ্গে ডবল শয়তানি হব। তুমি জঙ্গলি হবে, আমি তোমার ডবল জঙ্গলি হব। আমরা বাংলার মানুষ দেখবো যে যারা বঙ্গভঙ্গ করিয়েছে, যারা আজাদ হিন্দের লড়াইয়ের বিরোধিতা করেছে, শহীদ স্বপ্নকে চুরমার করেছে, ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে, মাউন্ট ব্যাটেনের সঙ্গে হাত মিলিয়ে যে কংগ্রেস কমিউনিস্ট নেতৃত্ব এই দেশ ভাগে সরাসরি সাহায্য করেছে, যারা এখনো ভারতবর্ষের গদিতে বসে খোয়াব দেখতে যাইছে, এদের গদিতে বসাই পুরোপুরি ভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ডাক দিচ্ছে আজকে পলাশী। যারা আজকে দুই বাংলার একীকরণের বিরোধিতা করবে, এরাই করবে। তার কারণ এরাই পার্টিশন করিয়েছে, কংগ্রেস পার্টিশন করিয়েছে, কমিউনিস্ট পার্টিশন করিয়েছে, রাস্তায় রাস্তায় মিছিল করেছে, পাকিস্তান দিতে হবে এই কমিউনিস্টরা। আজকে দুই বাংলার একীকরণের মুখে দাঁড়িয়ে আমি বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি যে এই বিশ্বাসঘাতক মানসিকতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার সময় এসে গেছে। এদের বাঁচিয়ে রেখে, এই মানসিকতাকে বাঁচিয়ে রেখে সেখানে সোনার বাংলা গড়া সম্ভব নয়। যারা রাজনীতিতে নতুন নেমেছে, যারা পার্টির ইতিহাস জানে না, তাদের আমি আর একবার বলে দিচ্ছি যে দয়া করে সেই ইতিহাস জেনে এবারে হয় কুরুপক্ষ নাও, নাহলে পাণ্ডব পক্ষ নাও ইতিহাসের ওপরে। কিন্তু শেষ দিন আসন্ন, সেখানে আর রাজনীতি পুলিশের সাহায্য নিয়ে সেখানে টিকে থাকা যাবে না বাংলা বা ভারতবর্ষের মাটিতে। একটা নতুন জাতি আত্মপ্রকাশ করছে, যে জন্ম থেকে যার হাতে হাতিয়ার, সংগ্রাম হচ্ছে যার কথা, যার রক্তে রয়েছে বিপ্লব, তাদের আটকানো এদের পক্ষে সম্ভব নয়। এ মানসিকতা আজকে নিশ্চিহ্ন হতে বসেছে। আমরা আমাদের সর্বাত্মক ক্ষমতা নিয়ে আমরা বাংলার, দুই বাংলার এক হয়ে যাওয়া, একটা শান্তিপূর্ণ ভাবে এক হওয়ার বিরোধী যেতগুলো শক্তি রয়েছে, রাজনৈতিক, ধর্মীয়, আর্থিক, সামাজিক, তার সবকিছুর বিরুদ্ধে আমরা আজকের পলাশী দিবসে বাঙালি আমরা যুদ্ধ ঘোষণা করছি। কোনোভাবেই বাংলার এবং বাঙালির ভিতরে যে কোনো শক্তি মানসিকতা বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করবে, দ্বন্দ্ব বাঁধাবার চেষ্টা করবে, তাকে সঙ্গে সঙ্গে নির্মূল করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমার পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়েদের নিরাপদে নিশ্চিন্ত জীবন দিতে গেলে আজকে আমাদের এটা করতেই হবে। যারা দেশবাদ করিয়েছি, গান্ধী জওহরলালের কি ইতিহাস হয়েছে দেখেছেন? হ্যাঁ, জাতির জনক গুলি খাচ্ছে, জওহরলালের ফ্যামিলি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এর আগেতে বলেছিলাম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কত মারাত্মক হতে পারে। হাতে হাতে তার প্রমাণ রয়েছে। এর পরেও যারা, যতগুলো কংগ্রেস, যতগুলো পার্টি, যারা ভারত সরকারের এই স্বাধীনতাকে স্বীকার করে দেশের লোককে বিভ্রান্ত করছে, প্রত্যেকটি পার্টি তারা প্রত্যেকে এই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আর কমিউনিস্টরা যারা নেতাজিকে গাধা, কুকুর, তোজো জাপানের বানিয়েছে, সেই কমিউনিস্টরা তারাও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা সেখানে এই যুদ্ধে ইংরেজের সাহায্য করেছিল। যে কংগ্রেস কমিউনিস্ট রাজত্বে বাংলার গ্রামে গ্রামে শয়ে শয়ে পরিবার উৎখাত হয়েছে, ঘরের মেয়ে বউ তুলে নিয়ে গেছে, জমি জমা কেড়ে নিয়েছে, অত্যাচার করেছে, সেই ইতিহাসগুলো কোথায় লুকোবে এরা? 5 বছরের পঞ্চায়েত হয়ে কত টাকার মালিক হয়ে গেছে সে তো প্রত্যেক জায়গায় রয়েছে, মামলা করার দরকার হবে না। একটা দাবানল হতে যাচ্ছে। ব্রিটেন আমেরিকা যেমন বাঁচাতে পারছে না তাদের রাজত্ব, ব্রিটেন আমেরিকার ল্যান্ড ধরে যারা ভারত সরকার, পশ্চিমবঙ্গের এই সরকার চালাচ্ছে, যারা বেআইনি সংবিধান গণভোট না করিয়ে মানুষের ঘরে পা রাখছে পুলিশের গুলির বর্ষায়, তাদের শেষ দিনের জন্য শেষ ডাক দিয়ে যাচ্ছে আজকে পলাশী। পুলিশ প্রশাসন যদি মনে করে যে তারা সাধারণ মানুষ যারা এই গদিতে বসে রয়েছে তাদের বাঁচাবার জন্য পুলিশ, তাহলে এবার পুলিশকেও মুছে যেতে হবে। তার এলাকায় চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না,
নির্যাতন বন্ধ হচ্ছে না, সেসব কিছু করার ক্ষমতা আমাদের পয়সা খাওয়াই পুলিশদের নাই। এক একটা এমএলএর পেছনে বছরে 2 কোটি টাকা খরচা হচ্ছে আমাদের পয়সায়। এই পুলিশগুলো যা করছে, মদ খাচ্ছে, বেআইনি করছে, নিরীহ মানুষের কেস নিচ্ছে না, আমাদের পয়সায়। তাই আজকে সেই পয়সার হিসেব আমরা নেব, সেই পয়সার হিসেব আমরা নেব। কাজার ফেরিস্তি চাই, টুটি টিপে ছিঁড়ে ফেলে দেবো। বাংলার সমাজ আজকে জেগে উঠেছে। পলাশীতে মীর মদন মোহনের রক্তদান, সংগ্রামী ভারতীয় যে শহীদ, তাদের রক্ত আজকে রক্তকে আহ্বান করছে। ব্লাড কলস ফর ব্লাড। বিনয় বাদল দীনেশের আক্রমণে পোস্টারিং হয়েছিল, রক্ত রক্তকে ডাকছে, রক্তে ভাসিয়ে দিতে হবে যদি দরকার হয়, কিন্তু বাংলাকে, বাংলার ভবিষ্যৎ জীবনকে, প্রজন্মকে আমরা নিশ্চিন্ত করবই। এই হচ্ছে আমাদের শপথ এবং এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এর উপরে আমরা আজকের পলাশী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম, এর মর্ম উপলব্ধি করলাম, করে আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি তার মধ্যে চলে যাব। যে যেখানে রয়েছে এক একটা গ্রামকে কেন্দ্র করে একটা মুক্ত অঞ্চল তৈরি হতে যাচ্ছে। একটা গ্রাম, একটা গভর্নমেন্ট, গ্রাম সরকার, এরকম জায়গায় যখন এই অত্যাচার, এই বিভেদ পন্থা চুরমার হয়ে বেরিয়ে চলে যাবে, 47-এর সংবিধানের উপর কোন সরকারি ব্যবস্থা থাকতে যাচ্ছে না, তখন গ্রামকে কেন্দ্র করে আজাদ হিন্দের মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তার কাজ, বেসিক ওয়ার্ক আরম্ভ হয়ে গেছে। আর একটা ধাক্কা মাত্র, রাসবিহারী বোস জাপান যাওয়ার সময় বলেছিলেন, জীবন ফাইট মোর দি বেস্ট। একটা লড়াই আর বাকি আছে, সবচেয়ে ভালো লড়াই। আজাদ হিন্দের দ্বিতীয় সংগ্রামের আগে রাসবিহারী বলেছিলেন। ঠিক সেরকম আমাদের সমাজ জীবনকে পরিষ্কার করে অখণ্ড বাংলা তথা ভারতীয়তায় এই জাতি একটা ঐক্যবদ্ধ শক্তিশালী রূপে রূপায়িত হতে গেলে ওই আর একটা ধাক্কার খালি ঘটনা ঘটতে চলেছে। স্বাভাবিকভাবে কেউ কাউকে দেবে না, আপনি দেবে। বাগানে যখন জঙ্গলে আগুন লাগে, তখন সে আগুন যেদিকে হাওয়া সেদিকে ধেয়ে যায়। একদম জঙ্গল পুড়িয়ে সাফ করবে, তো সেরকম বাংলা থেকে আরম্ভ করে ভারতবর্ষে যেখানে যেখানে দলীয় রাজনীতি, ব্যক্তিগত শক্তি, সম্পত্তি এবং পুলিশ প্রশাসনের সাহায্যে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেখানে একটি সামাজিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। কয়েকদিন জনসাধারণ নিয়ন্ত্রণ করবে এই দেশকে। সংগঠিত জনসত্তা এত মামলা করে বিচার করার আমাদের সময় নাই। আর যারা এই ধরনের অপরাধ করেছে, তাদের জেলখানায় বসিয়ে ভাত খাওয়ানোর আমাদের কোনো রুচি নাই। আমার দেশের অনেক লোক খেতে পায় না, কাজে আমার বদমাইশকে জেলখানায় বসিয়ে পাহারা দিয়ে ভাত খাওয়ানোর কোনো নীতি আমাদের নাই। অতএব তৈরি হয়ে যান, নিজের জায়গায় নিজের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করতে, দলীয় রাজনীতির বিভেদকে চুরমার করে ছুঁড়ে ফেলে দিয়ে একটা মানুষের সমাজে আমরা সেখানে ঢুকতে যাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্রের নেতৃত্বে। আজাদ হিন্দ জিন্দাবাদ, জয় হিন্দ।